আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আমি মঞ্জুয়ারা বেগম তোমাদের একে স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই পড়াশোনা করছো তো নাকি ঘোরাঘুরি করছো? তো শিক্ষার্থীরা, তোমরা পড়াশোনা মনোযোগ দিয়ে করো, কারণ আগামী মাসের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের মডেল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা বলো তো যে আমাদের স্কুল, বাড়ি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কে আলোকিত করে? অথবা আমরা যে ফ্যান চালাই অথবা টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি চলে কিসের মাধ্যমে? এগুলো আমরা জানি যে বিদ্যুতের সাহায্যে চলে। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের বিদ্যুৎ ও চুম্বকীয় ঘটনা থেকে বিদ্যুৎ নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায় থেকে যা যা শিখবো বা তোমরা যা জানতে পারবে তা হলো আধান বা চার্জের উৎপত্তি কিভাবে হয় তা জানতে পারবে, আধান বা চার্জের ধর্ম ব্যাখ্যা করতে পারবে, স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ সৃষ্টির ধারণা লাভ করতে পারবে, একটি সরল বর্তনী তৈরি করতে পারবে। তাহলে এখন আমরা আলোচনা করব আধান বা চার্জের উৎপত্তি কিভাবে হয়। আধান বা চার্জ, আসলে চার্জ ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো আধান। আধান বা চার্জ একই। আধান বা এই চার্জের দুই ধরনের থাকে আধান বা চার্জ, একটা হলো ধনাত্মক আধান বা চার্জ, আরেকটা হলো ঋণাত্মক আধান বা চার্জ। তাহলে এই আধান বা চার্জ আমরা কোথায় দেখতে পাই? এই আধান বা চার্জ আমরা দেখতে পাই পরমাণুতে। তাহলে এই পরমাণুটা কি? আমরা যখন একটি পদার্থকে ভাঙতে থাকি তখন সেই পদার্থটা ভাঙতে ভাঙতে যখন একেবারে একটি ক্ষুদ্র কণা পাওয়া যায় তখন সেটিকে বলা হয় পরমাণু। একটি পরমাণুতে আবার তিন ধরনের পদার্থ থাকে, একটা হলো প্রোটন, নিউট্রন আর একটা হলো ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে বা যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, এখানে থাকে প্রোটন বা নিউট্রন, যেটা হলো ধনাত্মক আধান যুক্ত, আর এর বাইরে কেন্দ্রকে ঘুরে যে চারিদিকে ঘুরে সেটা হলো ঋণাত্মক চার্জ, যেটাকে আমরা বলি ইলেকট্রন। তাহলে পরমাণুর কেন্দ্রে আমাদের কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? প্রোটন ও নিউট্রন, যেটা ধনাত্মক আধানযুক্ত। এই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে এর চারিদিকে ঘুরবে ইলেকট্রন, যা ঋণাত্মক আধান যুক্ত। তাহলে আমরা এই যে পরমাণু ধনাত্মক এবং ঋণাত্মক দুই প্রোটন এবং নিউট্রন কেন্দ্রে থাকবে এবং এর বাইরে আমাদের থাকবে কি? ইলেকট্রন। তখন এই পরমাণু, যখন আমরা একটি পরমাণু নিয়ে আলোচনা করব তখন আসলে আমরা দেখব যে এই পরমাণুটিকে আসলে ধনাত্মক নাকি ঋণাত্মক আধান। তখন আমরা দেখব যে আসলে পরমাণুতে কোনো চার্জ থাকে না, কারণ একটি পরমাণু কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে এর বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, এজন্য পরমাণু আধান নিরপেক্ষ হয়। আমরা যদি একটি চিত্র দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো, পরমাণুটাকে যদি একটি চিত্র দিয়ে আঁকি তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন বা নিউট্রন, যা ধনাত্মক আধান বা চার্জযুক্ত। এর চারিদিকে ঘুরে ইলেকট্রন, সমান সংখ্যক ইলেকট্রন, এর চারিদিকে ঘুরে সমান সংখ্যক ইলেকট্রন। এজন্য পরমাণু আধান নিরপেক্ষ হয়, পরমাণুতে কোনো চার্জ থাকে না, কারণ সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকার কারণে পরমাণুতে কোনো চার্জ থাকে না, অর্থাৎ পরমাণু আধান নিরপেক্ষ হয়। কিন্তু যখন দুটি পদার্থের ঘর্ষণ হয় বা দুটি পদার্থের ঘর্ষণের ফলে একটি পদার্থের ভিতরে যে ইলেকট্রন থাকে, একটি পদার্থে ইলেকট্রন ত্যাগ করার ফলে আরেকটি পদার্থে ইলেকট্রন গ্রহণ করার ফলে ওই পদার্থে ইলেকট্রনের আধিক্য বা ইলেকট্রন বেশি হয়ে যায়। যেমন একটি কাচের বোতলকে আমরা যদি একটি সিল্কের কাপড় দিয়ে ঘর্ষণ করি কিছুক্ষণ, তাহলে দেখা যাবে যে কাচের বোতলটি ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক চার্জযুক্ত হয়েছে, আর সিল্কের কাপড়টি ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রন বেশি হওয়ার কারণে সে ঋণাত্মক চার্জযুক্ত হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? যে দেখতে, এখানে দেখো আমি লিখেছি যে ধনাত্মক আধান সমান কি হবে? যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন সেটা কি হয়ে যাবে? ধনাত্মক আধান বা চার্জ। আর যখন কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে তখন হবে ঋণাত্মক আধান বা চার্জ। তাহলে আমরা এই দুটি পদার্থের ঘর্ষণের ফলে আমরা শিক্ষার্থীরা কি দেখতে পাচ্ছি? যে দুটি পদার্থের ঘর্ষণের ফলে নতুন কোনো আধান বা চার্জের সৃষ্টি হয় না, তবে পদার্থে বিদ্যমান থাকা আধান বা চার্জ এক পদার্থ থেকে আরেক পদার্থে চলে যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি কিভাবে আধান বা চার্জের উৎপত্তি হয়। এখন আমরা আধান বা চার্জের ধর্ম নিয়ে ব্যাখ্যা করব। এখন এই আধান বা চার্জের ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটি পরীক্ষার মাধ্যমে তা প্রমাণ করব। শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখছো একটি চিত্র, এখানে দুটি চিরুনিকে
যদি আমরা সুতার সাহায্যে একটি শুকনো কাঠির দুই মাথায় ঝুলিয়ে দেই, এমনভাবে ঝুলিয়ে দিই যেন এটা কোনো কিছু স্পর্শ না করে। এখন আমি এই চিরুনি দুটিকে যদি পশমি কাপড় দিয়ে কিছুক্ষণ ঘষার পরে চিরুনি দুটিকে যদি কাছাকাছি আনার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে চিরুনি দুটি পরস্পরকে আকর্ষণ করছে না, অর্থাৎ দূরে সরে যাচ্ছে। এর কারণ হলো চিরুনি দুটি পশমি কাপড় দিয়ে ঘষার ফলে একই ধর্ম অর্থাৎ সমধর্মী চার্জ এখানে বিদ্যমান আছে। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। একই চার্জ যুক্ত হয়, এরা পরস্পরকে বিকর্ষণ করে অথবা দূরে সরে চলে যায়। কিন্তু যখন আমরা এই পশমি কাপড়টিকে যে কোনো একটি চিরুনি কাছে নিয়ে আসবো, যে পশমি কাপড় দিয়ে আমরা চিরুনিটিকে ঘষেছিলাম, সেই পশমি কাপড়টিকে আমরা যদি এই দুইটি চিরুনির যে কোনো একটির কাছে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে পশমি কাপড়টি চিরুনির কাছে চলে আসবে। কারণ চিরুনিটি যে আধান বা চার্জযুক্ত, পশমি কাপড় তার বিপরীত আধান বা চার্জযুক্ত। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা লিখতে পারি সমধর্মী চার্জ একই আধান বা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। একই আধান বা সমধর্মী চার্জ আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম? যখন চিরুনি দুটি একই পশমি কাপড় দিয়ে চার্জিত হওয়ার ফলে একই ধনাত্মক যখন এরা একই চার্জযুক্ত হলো, তখন কি এরা পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ দূরে সরে যায়। কিন্তু যখন আমরা পশমি কাপড়টিকে যখন আমরা যে কোনো একটি চিরুনির কাছে আনি, তখন ওরা বিপরীত চার্জযুক্ত হয়, পরস্পরকে আকর্ষণ করে। তার মানে আমরা কি লিখলাম তাহলে? যে একই আধান বা সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর একই ধর্মী বা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, আবার নেগেটিভও পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। এটাই হলো আধান বা চার্জের ধর্ম। এখন আমরা স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ কিভাবে সৃষ্টি হয় তার ধারণা লাভ করতে পারবো। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। একটি প্লাস্টিকের চিরুনিকে যদি আমরা উলের কাপড় দিয়ে কিছুক্ষণ ঘষে ওই চিরুনিটিকে কতগুলো কাগজের টুকরোর সামনে আনি, তাহলে দেখতে পাবো চিরুনিটি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। কিন্তু যখন আমি এই চিরুনিকে হাত দিয়ে স্পর্শ করব, তখন আবার চিরুনিকে যদি কাগজের টুকরার সামনে আনি, তাহলে দেখা যাবে যে চিরুনিটি আর কাগজের টুকরাকে আকর্ষণ করছে না। কারণ এখানে চিরুনিতে উৎপন্ন মানে পশমি কাপড় দিয়ে ঘষার ফলে বা উলের কাপড় দিয়ে ঘষার ফলে চিরুনিতে যে সাময়িক স্থির বিদ্যুৎ সৃষ্টি হয়েছিল, সেটা হাত দিয়ে স্পর্শ করার ফলে চিরুনিতে উৎপন্ন স্থির বিদ্যুৎ আর এখানে নেই। সেটি কোথায় চলে গেছে? সেটি হাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মাটিতে চলে যাবে, কারণ আমরা বিদ্যুৎ সুপরিবাহী। তাহলে এখানে আমরা দেখলাম যে বিদ্যুৎ কি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। বিদ্যুৎ এখানে উৎপন্ন পশমি কাপড় দিয়ে ঘষার ফলে স্থির বিদ্যুৎ যে সাময়িক সৃষ্টি হয়েছিল, সেটি একটি পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হবে, যেমন আমাদের হাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরেকটি পদার্থ চলে যাবে। এই যে বিদ্যুৎ চলাচল করে, একে বলা হয় চলবিদ্যুৎ। তাহলে চলবিদ্যুতের সংজ্ঞা আমরা লিখতে পারি যে বিদ্যুৎ একটি পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় বা এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়, তাহাকে চলবিদ্যুৎ বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা চলবিদ্যুতের বৈশিষ্ট্য কি লিখতে পারি বা বলতে পারি? চলবিদ্যুতের বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখে নাও যে অবশ্যই চলবিদ্যুৎ কি হবে? সে একটি পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো পদার্থের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে ফেলো আর আমাদের এই চার্জের ধর্মটাও লিখে ফেলো।
তো এখন আমরা শিক্ষার্থীরা তোমরা এই দুটো যে আমি পরীক্ষা দেখালাম এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা বাসায় আরও ভালো করে পরীক্ষা দুটো তোমাদের বইয়ে আছে, তোমরা ভালো করে আবার বারবার পড়বে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখন আমরা একটি সরল বর্তনী তৈরি করব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা বলো যে আমরা মানুষরা যখন চলাচল করি বা হাঁটাহাঁটি করি তখন আমাদের চলার জন্য কিসের প্রয়োজন? আমাদের রাস্তা বা পথের প্রয়োজন। সেরকম বিদ্যুৎ চলাচল করার জন্য বা বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য একটা নির্দিষ্ট পথের প্রয়োজন। এই নির্দিষ্ট পথকে বলা হয় বর্তনী। এই সংজ্ঞাটিকে যদি আমি আর সহজভাবে বা সুন্দরভাবে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে বিদ্যুৎ উৎস। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য অবশ্যই কি লাগবে? বিদ্যুৎ উৎস, যেটাকে আমরা কি বলি ব্যাটারি হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। তাহলে এখানে দেখো আমি একটি চিত্র এঁকে রেখেছি, একটি সরল বর্তনীর চিত্র এখানে আঁকা আছে। তো এই সরল বর্তনীতে দেখো এই বর্তনীতে কি থাকবে? দেখা যাচ্ছে যে এটা হলো ব্যাটারি, যা বিদ্যুৎ উৎস, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, আর একটি বাল্ব থাকবে। এই বর্তনীতে একটি বিদ্যুৎ উৎস বা ব্যাটারি এবং একটি বাল্ব তারের সাহায্যে সংযুক্ত থাকবে। এটা আমরা এটাকে কি দেখানো হয়েছে? এটাকে তার বোঝানো হয়েছে। তারের সাহায্যে সংযুক্ত থাকবে ব্যাটারি আর হলো বাল্ব। এই তারটি কি কাজে লাগে? এই তারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ এই তারের সাহায্যেই বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। এখন এই যে বিদ্যুৎ উৎস বা ব্যাটারি, এখানে দেখো একটু চিত্রটা খেয়াল করো। এই বিদ্যুৎ উৎস বা ব্যাটারি এটি দুটি প্রান্ত থাকে, একটা হলো ধনাত্মক আধান বা চার্জ, আরেকটা হলো ঋণাত্মক আধান বা চার্জ। বিদ্যুৎ সব সময় এই বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে বের হবে, ঋণাত্মক প্রান্ত থেকে না। ধনাত্মক প্রান্ত থেকে বের হয়ে সম্পূর্ণ বর্তনী ঘুরে ঋণাত্মক প্রান্তে আসবে। আমার কথাটা খেয়াল করো, তোমরা যখন একটি সরল বর্তনী তৈরি করবে তখন কি করবে? অবশ্যই তিনটা জিনিস থাকতে হবে। একটা হলো কি বাল্ব, বিদ্যুৎ উৎস বা ব্যাটারি, বাল্ব, আরেকটা হলো কি তার। তো বাল্ব আর ব্যাটারি কি হবে? তারের সাহায্যে সংযুক্ত থাকবে। আর এই ব্যাটারিটা কি হলো? বিদ্যুৎ উৎস, যার দুটি প্রান্ত থাকবে, একটা হলো ধনাত্মক আধান বা চার্জ, আরেকটা হলো ঋণাত্মক আধান বা চার্জ। বিদ্যুৎ সবসময় কিভাবে প্রবাহিত হবে? এটা মনে রাখবে, বিদ্যুৎ সবসময় ধনাত্মক প্রান্ত থেকে বর্তনী ঘুরে ঋণাত্মক প্রান্তে আসবে। তাহলে আমাদের এই যে এইভাবে চিহ্নটা দিয়েছি দেখো, তার মানে বিদ্যুৎটা সবসময় এই ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে বের হয়ে সম্পূর্ণ বর্তনী ঘুরে এই ঋণাত্মক প্রান্তে আসবে। এটাই হলো বিদ্যুতের চলার পথ। এই যে আমি বলেছি যে বিদ্যুৎ চলার জন্য পথ লাগবে, তাহলে এইটাকেই আমরা বলবো বিদ্যুৎ চলার পথ। আর এখানে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমাদের কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে বাল্ব, আর এটা হলো ব্যাটারি, এটা হলো কি তার, বাল্ব বোঝানো হয়েছে। তাহলে যখন এই বিদ্যুৎ উৎসে অর্থাৎ এই ব্যাটারির মধ্য থেকে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়ে যখন এখানে আসবে তখন এই বাল্বটি কী হবে? জ্বলে উঠবে, অর্থাৎ এই বাল্বটি আলোকিত হবে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে এটা হলো বিদ্যুৎ শক্তি কি হলো? আলোক শক্তিতে রূপান্তরিত হলো, কারণ এই বাল্বটি জ্বলে ওঠার পরে এটা কি আলোকিত হয়ে গেল, তার মানে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হলো। এভাবেই আমরা একটি সরল বর্তনী তৈরি করতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা এই কিভাবে আমি সরল বর্তনী বা কিভাবে আমি আধান বা চার্জের উৎপত্তি নিয়ে আলোচনা করলাম, এটা তোমরা তারপরে আধান বা চার্জের ধর্ম, এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় আরও ভালো করে এই অধ্যায়টা বারবার পড়বে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবার কথা শোনো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।